শহর থেকে কিছুটা দূরে ছিল মধুপুর গ্রাম। এই গ্রামে ছিল রামেশ বাবুর বাড়ি। রামেশ বাবুর 2টি স্ত্রী ছিল। বড় স্ত্রী শ্যামলী সংসারের সব কাজ যথেষ্ট দায়িত্ব সহকারে পালন করত। অন্যদিকে ছোট স্ত্রী পুতুল ছিল খুবই আলসে। সে সারাদিন শুয়ে বসে কাটিয়ে দিত। সংসারের কোনো কাজই তার দ্বারা হতো না। এই নিন মা, একটু আদা আর লবঙ্গ দিয়ে চা বানিয়ে এনেছি। এই শীতে এই চা খেতে বেশ ভালোই লাগবে। বাহ বৌমা, বেশ ভালোই করেছো। এই শীতের সকালে আদা আর লবঙ্গ দিয়ে চা খেতে বেশ ভালোই লাগে। আমি জানি মা, আপনার বেশ ভালোই লাগবে, তাই তো সবার জন্যই আমি চা বানিয়ে আনলাম। তা ওই মহারানী ছোট বউয়ের কি খবর? সে কি এই শীতের সকালে বসে বসে রূপচর্চা করছে নাকি? তার রূপ দেখে তো কেউ গলেও না, তাও রূপচর্চা করতে ছাড়ে না। না না মা, সে সকালবেলা রূপচর্চা করেনি। আমি যখন ওকে চা দিতে গেলাম, সে একটু চাদর মুড়ি দিয়ে শুয়েছিল। দেখো বড় বৌমা, তুমি ওকে আর প্রশ্রয় দিও না। যতই হোক মেয়ে মানুষের সংসারের কাজকর্ম একটু শিখে রাখা ভালো, কিন্তু দেখো সেদিকে তার মনই নেই। না না মা, পুতুল এখনো ছোট মানুষ, আর আমি তো তার মতো এত সুন্দর দেখতেও নয়। ও একটু রূপচর্চা করতে ভালোবাসে তো করুক না, এতে সমস্যা কি? সংসার দেখার জন্য তো আমি আছি। তাছাড়া সংসারে কাজকর্ম করতে আমার বেশ ভালোই লাগে। বুঝলে বউ, এই শীতকালে শাকসবজির ফলন বেশ ভালোই হয়। একদম সব টাটকা শাকসবজি। তাই একটু নিজের মাঠের শাক আর সবজি তুলে না নিয়ে এসে পারলাম না। তা তুমি ভালোই করেছো। লাল শাক তো আমাদের বাড়ির সবার খুবই প্রিয়। আর পুতুলিও লাল শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করলে খুব খুশি হবে। তা ছোট বউ কোথায়? ছোট বউ তো তোমাকে একটু হাতে হাতে সাহায্য করতে পারে। সব সময় দেখি নিজে শুয়ে বসে কাটিয়ে দেয়। আহা, পুতুলি এখনো ছোট মানুষ। সে যদি একটু শুয়ে বসে থাকে, তাতে এত দোষের কি আছে? আমি তো আছি। আমি সংসারের কাজকর্ম করছি তো। দেখো, তা তুমি যা ভালো বুঝো। তবে বাড়ির বউদের একটু সংসারের কাজকর্ম শিখে রাখা ভালো। যাই হোক, আমি একটু বাজারের দিকে যাচ্ছি। এই যে ছোট বৌমা, এই শীতের সকালে বাইরে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার মধ্যে তুমি কোথায় গিয়েছিলে শুনি? ও কিছু নয় মা, শীতের ঠান্ডা সহ্য করার অভ্যাস আমার যথেষ্ট আছে। আর এই শীতের ঠান্ডা আমাদের মন ও শরীরকে শান্ত আর সতেজ রাখে। তাই তো সকাল সকাল একটু হাঁটতে বেরিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, তা না হয় বুঝলাম। তবে তুমি একটু বড় বউয়ের সাথে সংসারের কাজে তো সাহায্য করতে পারো। বড় বউ একা হাতে সব কাজ সামলায়। কি যে বলেন না মা, সংসারের কাজ? সংসারের কাজ মানে তো হলো ঘর ঝাড়ু দেওয়া, বাসন মাজা, রান্না বান্না করা, কাপড় চোপড় ধোয়া, এইসব। এসব করলে তো আমার এত সুন্দর রূপটা নষ্ট হয়ে যাবে। বাসন মাজতে গিয়ে যদি আমার হাতটা কালো হয়ে যায়। এই তো ভারী মুশকিলে পড়লাম বাবা। এক বউ নিজের যত্ন না নিয়ে খালি সংসারের জন্য খেটেই চলেছে, আরেক বউ নিজের রূপচর্চা করতে গিয়ে সংসারের দিকে তাকাচ্ছেই না। কি রে ছোট, এতক্ষণে বুঝি তোর আসার সময় হলো? তুই তো জানিস, রোজ সকালে রান্না করার আগে তোর সাথে একটু গল্প না করলে আমার আবার ভালো লাগে না। জানি গো দিদি, জানি। তোমার সাথে গল্প না করলে আমারও যে ভালো লাগে না।
এই সংসারে তুমিই একমাত্র মানুষ যে আমাকে অনেক ভালোবাসো। বাকিরা তো সবাই আমি শুয়ে বসে থাকি বলে সারাদিন কথা শোনায়। সে যে যা বলে বলুক, আমি তো আছি সংসারের সব কাজ সামলানোর জন্য। আর তুই ছোট মানুষ, এখন কি তোর সংসারে কাজ করার সময় হয়েছে নাকি? তুই একটু রূপচর্চা করবি, সেজে গুজে বসে থাকবি, তাতে এত দোষের কি আছে? তাতে কি, কেউ তো আমার রূপের প্রশংসাই করে না। এই যে সারাদিন এত সেজে গুজে থাকে, তাও কেউ সুনামি করে না। আচ্ছা শোন, তোর জন্য আমি একটু শসা কেটে রেখেছি। ওই যে বলেছিলি চোখের তলায় শসা দিলে নাকি চোখের কালো দাগগুলো দূর হয়ে যায়। বাহ দিদি বাহ, বেশ ভালো করেছো। আমি এক্ষুনি এই শশাগুলো চোখে লাগাচ্ছি। কি গো, রান্নাগুলো ভালো হয়েছে তো? আজকে মা আর পুতুলকে আগেই খেতে দিয়ে দিয়েছি, তারপরই তোমাকে খেতে দিলাম। এরপর আমিই খেয়ে নেব। তা ছোট বউ কি তোমাকে রান্না বান্নায় একটু সাহায্য করেছে, নাকি সারাদিনের মতো আলসেমি করে বসে আছে? পুতুল তো এখনো অনেক ছোট, ও এখন সংসারের কাজ কি করবে? আমি না হয় তাকে পরে শিখিয়ে দেব সংসারের কাজ কিভাবে করতে হয়। ও একটু রূপচর্চা করেছে, তাতে কি হয়েছে? এই বয়সে একটু শরীরের যত্ন নিবে, এটাই তো স্বাভাবিক। না না না, তুমি এই বিষয়ে পুতুলকে প্রশ্রয় দিলেও আমি ওকে প্রশ্রয় দিব না। খাওয়াটা শেষ করে আমি পুতুলের সাথে একবার কথা বলবো। দেখো ছোট বউ, তুমি নিজের শরীরের যত্ন নাও, সাজগোজ করতে না হয় একটু ভালোবাসো, তা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু সংসার করতে হলে শুধু রূপবতী হলে চলে না, গুণবতীও হতে হয়। বড় বউ শ্যামলে একা হাতে সংসারে সব কাজ সামলায়, সেটা দেখে তোমার কিছু শেখা উচিত। রূপচর্চা করে আমি যে দিন দিন এত সুন্দরী হয়ে উঠছি, কই তার তো কখনো প্রশংসা করনি। সব সময় খালি কাজের অজুহাত দাও। আহা, তুমি দেখতে সুন্দর নও সেটা তো আমি বলিনি, কিন্তু রূপের থেকে গুণের কদর কিন্তু অনেক বেশি। সেটা আজ না হলেও একদিন তুমি ঠিকই বুঝতে পারবে। না না না, তাই বলে আমি সংসারের কাজ করতে পারবো না। তুমি তো জানোই, আমি যদি বাসন মাজি তাহলে আমার এই সুন্দর হাতের আঙ্গুলগুলো নষ্ট হয়ে যাবে। রান্না করলে গায়ের রং কালো হয়ে যাবে। না না বাপু, আমি ওইসব ঘরের কাজকর্ম করতে পারবো না। উফ, সত্যি তোমাকে নিয়ে আর পারা গেল না। আচ্ছা, যা ভালো বুঝো তাই করো। আমি এখন চললাম, আমার অনেক কাজ আছে। মনে হচ্ছে আমাকে আরেকটু সাজুগুজু করতে হবে, তাহলে মনে হয় আমাকে অনেক সুন্দর লাগবে, আর তখন সবাই আমার প্রশংসা করবে। হাই ভগবান, যা মেঘ গর্জন শুরু হয়েছে, ছেলেটা তো এখনো বাড়ি আসলো না। এই মেঘ গর্জন করলে ঘরের মানুষ বাইরে থাকলে বড় দুশ্চিন্তা হয়। বৌমা, ও বৌমা, বলি তোমার রান্না হলো? এইদিকে ছেলেটা তো এখনো বাড়িও আসলো না, কি যে চিন্তা হচ্ছে। হ্যাঁ মা, এই তো মশলাটা বেটে তরকারিতে দিলাম, আর কিছুক্ষণ পর তরকারিটা হয়ে যাবে। আর আপনি আপনার ছেলের জন্য চিন্তা করবেন না তো, ও যাওয়ার সময় আমি ওকে ছাতা দিয়ে দিয়েছি, ও ঠিক সময় করে বাড়ি চলে আসবে। হ্যাঁ, যা মেঘ গর্জন করছে, মনে হয় বৃষ্টি আসবে। তাড়াতাড়ি ফিরলে বাঁচি। সত্যি দাদা, কি যে করি, সেই কোন সকালে কাজ করতে বেরিয়েছিলাম, তাও কিছু না খেয়ে। সকাল পেরিয়ে রাত হয়ে গেল, এখনো কোনো কাজ পেলাম না। আর এই 2-3 দিন ধরে যা বৃষ্টি শুরু হয়েছে, লোকজন তো কাজ দেয় না। কি সে করব, ভগবানই জানে। এই কি আর করব,
বৃষ্টির জন্য তো কাজ বন্ধ। তারপরে আবার কত জায়গায় যে কাজ খুঁজলাম, কোথাও তো কাজ পেলাম না। তুমি চিন্তা করো না, আমরা আমাদের মতো চেষ্টা করি, ভগবান ঠিক কোনো না কোনো ব্যবস্থা করবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বাড়িতে যাও, আমিও চলি, কেমন? কি গো, এতক্ষণে আসলে যে? তোমার জন্য মা কত চিন্তা করছিল, সে কখন থেকে না খেয়ে বসে আছে তোমার জন্য। সে কথা আর বলো না গিন্নি, সেই সারা দিন কাজ করছিলাম, কোথাও কোনো কাজ পেলাম না। কি রে, তুই এসেছিস? আজকে আসতে এত রাত হলো কেন? সে কথা আর বলো না মা, কাজ খুঁজতে গিয়েই দেরি হয়ে গেল, কোথাও কাজ পেলাম না। বৃষ্টির দিনে কেউই কাজ দিতে চায় না। আমি তোর জন্য সেই কখন থেকে অপেক্ষা করছি। যা মেঘ গর্জন শুরু হয়েছিল, এখন তো বৃষ্টিও পড়ছে। রোজ রোজ নিরামিষ তরকারি আর সাদা ভাত, এভাবে কি আর ভালো লাগে? পোড়া কপাল আমার, আমিও যে তোদের জন্য কিছু করব তাও পারি না, সংসারে বোঝা হয়ে বসে আছি। না না মা, এভাবে কেন বলছেন? আমরা দুজনই তো আছি সংসারের জন্য। সংসারে যা কিছু প্রয়োজন আমরা দুজনই মেটাবো, আপনি চিন্তা করবেন না তো। আমার রোজগার তো খুবই কম, কিন্তু ভাবছি কালকে মহাজনের কাছ থেকে টাকা ধার করে মাংস কিনে নিয়ে আসবো। মাংস খেতে যে কত ভালো লাগে, পোড়া কপাল আমার, গরিব করে জন্মেছি, ভালো টাকা পয়সা উপার্জন করতে পারি না। দিনমজুরের কাজ করে আর কত টাকাই বা পাবো? ঠিক আছে, তুমি কালকে মাংস নিয়ে এসো, আমি তোমাকে গরম গরম ভাতের সাথে ভালো করে পরিবেশন করব। গরম গরম ঘি ভাতের সাথে মাংস খেতে যা দারুণ লাগে না। বুঝলে গিন্নি, আমরা গরিব মানুষ, ভালো মন্দ খাওয়া সত্যিই আমাদের কাছে স্বপ্ন। আজ অনেক দিন পর মাংস ভাত খাবো, এটা ভেবে যে আমার কি আনন্দ হচ্ছে। আনন্দ কি তোমার একা হচ্ছে নাকি? আনন্দ তো আমাদেরও হচ্ছে গো। কতদিন পরে আমরা গরম গরম ভাতের সাথে মাংস খাবো। আচ্ছা আচ্ছা গিন্নি, একটু তাড়াতাড়ি করো, আমারও যে আজকে অনেক কাজ আছে। হ্যাঁ গো হ্যাঁ, আমার প্রায় হয়েই আসছে। এটা হয়ে গেলেই আমি রান্নাটা বসিয়ে দেব। সকাল থেকে কি কম কাজ করেছি নাকি? শুধু রান্নাটাই তুমি দেখছো। কি আর করবো চম্পা, মোটা টাকা রোজগার করলে আজকে কি আমাদের এত কষ্ট করতে হতো? শোনো, সৎ পথে টাকা রোজগার করো, দেখবে ভগবান একদিন ঠিক সহায় হবে। সৎ পথ যতই কঠিন হোক না কেন, তার ফল কিন্তু ভালোই হয়। সত্যি, মানুষটা সারাদিন পরিশ্রম করে কি করে আমাকে আর শাশুড়ি মাকে ভালো রাখবে সেজন্য। কবে যে ভগবান মুখ তুলে তাকাবে কে জানে। যাই হোক, রান্নাটা তো প্রায় হয়েই এলো। ভালো কিছু রান্না করতে পারলে আমারও যে কত আনন্দ হয়, সত্যি বলে বোঝানো যায় না। সত্যি চম্পা, তোমার হাতের রান্না রান্না নয়, অমৃত। এত ভালো রান্না করেছো, খেতে যা লাগছে না, গরম ভাতের সাথে মাংস ভাত। সেই কবে মাংস খেয়েছিলাম তো ভুলেই গিয়েছি, আজ অনেক দিন পর এত সুস্বাদু মাংস ভাত খেতে পারলাম। কি যে বলো না তুমি, প্রতিদিন তো ডাল ভাতই খাও, আজকে মাংস রান্না করেছি। ভালো জিনিস খেতে তো একটু সুস্বাদু হবেই। আমার হাতে রান্নার কথা বাদ দাও, মাংস দিয়ে ভাত খাচ্ছ তাই মনে হয় সুস্বাদু লাগছে।